আচ্ছা, ছোটবেলায় আমরা যেমন লেগো ব্লক দিয়ে বাড়ি বানাতাম, ভাবুন তো যদি আসল বাড়ি বা ব্রিজও অনেকটা সেভাবে বানানো যেত। হ্যাঁ, মানে বেশিরভাগ অংশ যদি কারখানাতেই তৈরি করে আনা যায়। ঠিক, শুধু সাইটে এনে জুড়ে দিলেই হলো। এতে কাজ যে কত তাড়াতাড়ি হতে পারে আর কোয়ালিটিও হয়তো অনেক ভালো থাকে, তাই না? একদম ঠিক। এই ধারণাটাই হলো প্রি ফ্যাব্রিকেটেড বা প্রি-কাস্ট কংক্রিট কনস্ট্রাকশন। এর দুটো বড় সুবিধা আপনি বলেই দিলেন। এক হলো দারুণ গতি আর দুই হলো নিশ্চিত গুণমান। কারণ বেশিরভাগ কাজটাই তো হয় কারখানার ভেতরে, মানে নিয়ন্ত্রিত পরিবেশে। তাহলে আজ আমরা এই আধুনিক নির্মাণ পদ্ধতি নিয়েই একটু গভীরে আলোচনা করব, যেখানে বাড়ির বিভিন্ন অংশ, যেমন ধরুন দেয়াল বা ছাদ, এগুলো আগে থেকেই তৈরি করে আনা হচ্ছে, তারপর সাইটে এনে শুধু বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, চলুন শুরু করা যাক। এই যে বলছেন প্রিকাস্ট কম্পোনেন্ট, এগুলো ঠিক কি কি হতে পারে? সহজ কথায় বললে এগুলো হলো বিল্ডিং বা অন্য কোনো স্ট্রাকচারের অংশ যা কারখানায় কংক্রিট ঢেলে নির্দিষ্ট মাপে তৈরি করা হয়। হুম। যেমন ধরুন ছাদের জন্য স্ল্যাব প্যানেল, কলাম, বিম, সিঁড়ির ধাপ বা পুরো সিঁড়িটাই। দেওয়ালও কি হয়? হ্যাঁ, অবশ্যই। দেওয়াল প্যানেলও হয় যেগুলো লোড নেয়, মানে লোড বিয়ারিং ওয়াল। হুম। আবার শুধু পার্টিশন ওয়াল বা নন লোড বিয়ারিং ওয়াল হিসেবেও ব্যবহার হয়। এছাড়াও লিন্টেল, চাজ্জা, ফুটিংয়ের মতো ছোটখাটো অংশও প্রিকাস্ট হতে পারে। তার মানে একটা বিল্ডিংয়ের প্রায় সব গুরুত্বপূর্ণ অংশই আগে থেকে তৈরি করে আনা সম্ভব। শুধু বাড়ি নয়, অন্য কিছুও কি বানানো যায় এই পদ্ধতিতে? নিশ্চয়ই যায়, শুধু বিল্ডিং কেন। ধরুন বড় বড় টানেল তৈরি হচ্ছে, তার ভেতরে যে গোলাকার আস্তরণ বা লাইনিং থাকে সেটাও এই প্রিকাস্ট সেগমেন্ট জুড়ে জুড়েই বানানো হয়। আবার ধরুন মাটির তলা দিয়ে জল নিয়ে যাওয়ার যে বিশাল কংক্রিটের পাইপগুলো দেখেন, সেগুলো এভাবেই তৈরি। ও আচ্ছা, এর জন্য তো নিশ্চয়ই খুব ভালো মানের কংক্রিট লাগে। অবশ্যই কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ। যেমন পাইপের জন্য মিনিমাম 35 mm স্কোয়ার কম্প্রেসিভ স্ট্রেংথ দরকার হয়। আবার ধরুন দুটো অংশ জোড়া লাগানোর পর যে ফাঁক থাকে সেটা ভরার জন্য যে গ্রাউট বা কংক্রিট ব্যবহার হয় তার গ্রেড সাধারণত C2530 বা তার বেশি হয়। এগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি একটু ওয়াকেবলও হতে হয়। আর ভেতরে তো লোহার রড থাকেই। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট তো থাকেই। আর অনেক ক্ষেত্রে, বিশেষ করে যেখানে বেশি লোড আসবে বা স্প্যান বড়, সেখানে প্রি-স্ট্রেসিং স্টিল ব্যবহার করা হয়, মানে উচ্চ শক্তির স্টিলের তার বা স্ট্র্যান্ড। এই প্রি-স্ট্রেসিং স্টিল, এটা কি সাধারণ রিইনফোর্সমেন্টের থেকে আলাদা? কিভাবে কাজ করে এটা? হ্যাঁ, একটু আলাদা। প্রি-স্ট্রেসিং মানে হলো কংক্রিটে ঢালাই করার আগেই স্টিলের তারগুলোকে মেশিনের সাহায্যে টেনে একদম টানটান করে রাখা হয়। তারপর কংক্রিট ঢালা হয়। কংক্রিটটা শক্ত হয়ে গেলে ওই টানটা ছেড়ে দেওয়া হয়। তাতে কি হয়? স্টিলের তারগুলো তো আগের অবস্থায় ফিরে আসতে চায়, কিন্তু কংক্রিট ওকে ধরে রাখে। এর ফলে কংক্রিটের ভেতরে একটা উল্টো চাপ তৈরি হয়ে থাকে আগে থেকেই। এই চাপটা পরে যখন স্ট্রাকচারের উপর লোড আসে সেটাকে প্রতিহত করতে সাহায্য করে। মানে কংক্রিটটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর কি। বাহ, ইন্টারেস্টিং। তাহলে এই বিশেষ উপাদান আর পদ্ধতি ব্যবহার করার মূল কারণটা কি? শক্তি বাড়ানো আর টেকসই করা? ঠিক তাই। মূল কারণ হলো শক্তি বৃদ্ধি আর স্ট্রাকচারের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা। বুঝলাম। এবার একটু সিস্টেমগুলোর কথায় আসি। এই যে আলাদা আলাদা অংশগুলো তৈরি হলো, এগুলো জুড়ে একটা পুরো বাড়ি বা কাঠামো কিভাবে তৈরি হয়? এই প্রিফ্যাব সিস্টেমগুলো কীরকম? দেখুন, মূলত দুটো প্রধান ধরনের সিস্টেম বেশি দেখা যায়। একটা হলো স্কেলিটাল ফ্রেম বা কঙ্কাল কাঠামো। এখানে কলম আর বিমগুলোই মূল ভার বহন করে, দেওয়ালগুলো পরে লাগানো হয়, আর দ্বিতীয়টা? থোড়ি দেওয়ালের উপর আসে। এই দ্বিতীয় পদ্ধতির একটা বড় সুবিধে হলো বাইরের দেওয়ালগুলো খুব তাড়াতাড়ি লেগে যায়। ফলে ভেতরের ফিনিশিংয়ের কাজ, যেমন ধরুন প্লাস্টারিং বা ইলেকট্রিক ওয়্যারিং, অনেক আগে শুরু করে দেওয়া যায়। আচ্ছা, আর এই সব অংশ যে তৈরি হচ্ছে, এগুলো কি একটা নির্দিষ্ট মাপ মেনে তৈরি হয়? হ্যাঁ, একদম। পুরো ব্যাপারটাতে মডিউলার কোঅর্ডিনেশন বলে একটা কনসেপ্ট ব্যবহার করা হয়। মানে সব অংশ, যেমন প্যানেল বা বিম, এগুলো একটা স্ট্যান্ডার্ড মডিউল বা মাপ মেনে তৈরি করা হয়। এই স্ট্যান্ডার্ড মাপ বা মডিউলার কোঅর্ডিনেশন ব্যবহারের সুবিধাটা কি? শুধু কি সহজে জোড়া লাগানোর জন্য? না, না, শুধু সহজে জোড়া লাগানো নয়। এর ফলে ডিজাইন করা অনেক সহজ হয়ে যায়, প্ল্যানিং ভালো হয়, বিভিন্ন কোম্পানির তৈরি অংশ দরকার পড়লে একসাথে ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, অপচয় অনেক কমে যায়। তাহলে বিল্ডিংয়ের নকশা আর নির্মাণে এই স্ট্যান্ডার্ড মাপ ব্যবহারের মূল সুবিধাটা কি দাঁড়ালো? নকশার সরলীকরণ এবং কাজের দক্ষতা বৃদ্ধি। আমার একটা প্রশ্ন ছিল,
এই যে কারখানায় তৈরি আলাদা আলাদা অংশগুলোকে সাইটে এনে জোড়া দেওয়া হচ্ছে হুম, সেই জোরের জায়গাগুলো হুম, সেগুলো কি যথেষ্ট মজবুত হয়? হুম। মানে একটা মনোলিথিক স্ট্রাকচার যেটা পুরোটা একবারে সাইটে ঢালাই করা, হ্যাঁ। সেটার মতো কি ভরসা করা যায়, বিশেষ করে ধরুন ভূমিকম্পের মতো পরিস্থিতিতে? খুব দরকারি প্রশ্ন এটা। আর এই জয়েন্টগুলোই কিন্তু প্রিফ্যাব্রিকেটেড স্ট্রাকচারের সবচেয়ে ক্রিটিক্যাল বা গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর ডিজাইন খুব সাবধানে করতে হয়, যাতে যথেষ্ট শক্তি, ধারাবাহিকতা, কন্টিনিউইটি এবং নমনীয়তা, ডাক্টিলিটি থাকে। বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর জন্য ডাক্টিলিটি খুব দরকারি। কিভাবে নিশ্চিত করা হয় এই শক্তি আর নমনীয়তা? অংশগুলো বসানোর পর যে ফাঁক থাকে সেগুলো খুব হাই স্ট্রেংথ নন শ্রিঙ্ক গ্রাউট দিয়ে ভরাট করা হয়, সাধারণত C25-30 বা তারও বেশি গ্রেডের। এই গ্রাউট শুধু ফাঁক ভরায় না, লোড এক অংশ থেকে অন্য অংশে ঠিকমতো ট্রান্সফার করতেও সাহায্য করে। এছাড়া এক অংশের রিইনফোর্সমেন্ট রড অন্য অংশের সাথে লুপ করে বা মেকানিক্যাল কাপলার দিয়ে জুড়ে দেওয়া হয়, মানে মেকানিক্যাল ইন্টারলকিং থাকে। পাইপের ক্ষেত্রেও কি একই রকম? পাইপের ক্ষেত্রে জয়েন্টটা একটু অন্যরকম হয়। যেমন স্পিগট সকেট জয়েন্ট খুব কমন। এখানে একটা পাইপের মুখের দিকটা অন্য পাইপের ভেতরের দিকে ঢুকে যায়, আর জল লিক হওয়া আটকাতে একটা রাবার রিং ব্যবহার করা হয়। তাহলে এই জোড়গুলো কতটা মজবুত হওয়া দরকার আর সেটা কিভাবে নিশ্চিত করা হয়? নকশা অনুযায়ী অত্যন্ত মজবুত হতে হয়, যার সঠিক ডিজাইন ও উন্নত মানের উপকরণ ব্যবহার করে নিশ্চিত করা হয়। আচ্ছা, তাহলে পুরো প্রক্রিয়াটা যদি খুব সংক্ষেপে বলি, প্রথমে কারখানায় উৎপাদন হলো। হ্যাঁ, স্টিলের ছাঁচে ঢালাই হলো, তারপর কিউরিং, এটা খুব জরুরি ধাপ। কিউরিং মানে? জল দেওয়া। হ্যাঁ, জল দিয়ে ভেজানো বা স্টিম কিউরিংও হতে পারে। মানে কংক্রিটটাকে নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতায় রেখে শক্ত করা। স্টিম কিউরিং করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। এরপর ঠিকমতো স্টোর করা, তারপর সাবধানে ট্রাকে বা ট্রেলারে করে সাইটে নিয়ে আসা। আর সাইটে এনে ক্রেন দিয়ে তুলে বসানো। একদম, ক্রেন দিয়ে তুলে নির্দিষ্ট জায়গায় বসানো, যাকে বলে এরেকশন। তারপর কানেকশনগুলো ঠিকঠাক করে দেওয়া। আর হ্যাঁ, পুরো উৎপাদনের প্রত্যেকটা ধাপে, মানে মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত সব কিছুর কোয়ালিটি চেক করা হয়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS এর নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী টেস্টিং হয়। অর্থাৎ কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করা হয় না। হুম। তাহলে কারখানা থেকে সাইট পর্যন্ত পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হল প্রত্যেকটা ধাপে গুণমান বজায় রেখে একটা মজবুত, টেকসই আর নির্ভরযোগ্য কাঠামো তৈরি করা। একটা বাস্তব উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আমাদের ছাত্রদের কাছে আরও পরিষ্কার হবে। ধরুন, একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে। ঠিক, ধরুন একটা 10তলা বিল্ডিং হচ্ছে। ক্রেন দিয়ে হয়তো একটা গোটা দেওয়ালের প্যানেল, যেটা হয়তো 2 তলার সমান উঁচু, সেটাকে তুলে আনা হলো। তারপর খুব সাবধানে সেটাকে নিচের তলার কলাম বা দেওয়ালের ওপর বসানো হলো। বাহ! এরপর পাশের প্যানেল বা বিমের সাথে বিশেষ কানেকশন, যেমন ধরুন বোল্ট করা হলো বা ওয়েল্ডিং করা হলো, আর জয়েন্টের ফাঁকা জায়গাগুলো গ্রাউট দিয়ে ভরে দেয়া হলো। ভাবুন একবার, যেখানে একটা দেওয়াল গাঁথতে বা একটা ছাদ ঢালাই করতে আর তারপর সেটা সেট হতে অনেক দিন সময় লেগে যেত, সেখানে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো একটা বড় অংশ রেডি। পুরো প্রজেক্ট শেষ হওয়ার সময়টা নাটকীয়ভাবে কমে আসে। সত্যি? আর টানেলের ক্ষেত্রেও কি এরকমই দ্রুত কাজ হয়? টানেল বোরিং মেশিন বা TBM যখন মাটি কেটে এগোয়, ঠিক তার পেছন পেছন এই আগে থেকে তৈরি বাঁকানো কংক্রিটের সেগমেন্টগুলো রোবোটিক আর্ম দিয়ে লাগিয়ে একটা করে রিং তৈরি করা হয়। এটাই টানেলের ভেতরে দেয়াল বা লাইনিং। এটাও কিন্তু প্রিক্যাস্ট টেকনোলজির দারুণ একটা অ্যাপ্লিকেশন। টানেল বানানোর মতো জটিল কাজেও এই পদ্ধতি ব্যবহার করা হয় কেন? কারণ এটা দ্রুত, নিরাপদ এবং অত্যন্ত নিখুঁত ফলাফল দেয়। তাহলে এত আলোচনার পর যদি আমাদের মনে রাখতে হয় যে বিল্ডিং বা কাঠামো বানানোর এই দ্রুত এবং উন্নত মানের পদ্ধতির মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হলো দুটো জিনিসের মেলবন্ধন। কারখানায় নিখুঁত উৎপাদন প্লাস সাইটে দ্রুত স্থাপন, মানে ফ্যাক্টরি প্রোডাকশন প্লাস সাইট অ্যাসেম্বলি। এই কম্বিনেশনটাই হলো প্রিকাস্ট কনস্ট্রাকশনের সাফল্যের আসল কারণ। চমৎকার! তাহলে সংক্ষেপে যদি বলি, প্রিকাস্ট পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল কাজের গতি আর নিশ্চিত উন্নত গুণমান। একদম। আর এর মূল উপাদানগুলো হলো আগে থেকে তৈরি স্ল্যাব, বিম, কলাম, দেওয়াল ইত্যাদি বিভিন্ন অংশ। এদের মধ্যেকার জয়েন্ট বা জোড়গুলো খুব শক্তিশালী ও ভালোভাবে ডিজাইন করা প্রয়োজন। আর পুরো উৎপাদন প্রক্রিয়াটা কারখানায় কঠোর মান নিয়ন্ত্রণে হয়। নিঃসন্দেহে এই প্রিকাস্ট পদ্ধতি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে একটা বিরাট পরিবর্তন আনছে।
এটা বোধহয় নির্মাণের ভবিষ্যৎ। এটা পুরো শিল্পটাকে আরও বেশি এফিশিয়েন্ট দক্ষ, আরও দ্রুত আর নির্ভরযোগ্য করে তুলছে। ঠিক তাই। আর সেই জন্যই ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এই আধুনিক পদ্ধতিটা জানা এবং বোঝাটা অত্যন্ত জরুরি। কারণ এটা শুধু সময় বা খরচই বাঁচায় না, এর আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। কি সেটা? পরিবেশের ওপর প্রভাব। যেহেতু বেশিরভাগ নোংরা কাজটা কংক্রিট মিক্সিং, ঢালাই এগুলো কারখানায় হচ্ছে, তাই কনস্ট্রাকশন সাইটে ধুলো, বালি, আওয়াজ, আবর্জনা এগুলো অনেক কম তৈরি হয়। এটা অনেকটা পরিবেশবান্ধব নির্মাণের দিকেও একটা পদক্ষেপ। তাই আমার মনে হয় এই প্রযুক্তি নিয়ে ক্রমাগত শেখা, এর নতুন নতুন সম্ভাবনাগুলো খতিয়ে দেখা, এটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ।